ঝরাপাতা ইউটিউব চ্যানেলের আরও একটি পর্বে আপনাকে স্বাগত। আজকের পর্বে শুনবেন কৌশিক সামন্তের কাহিনী মাসিন্দা। লেখকের সৃষ্ট প্রফেসর সোম এবং বেশ কিছু ভৌতিক রহস্য কাহিনী ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। আজকের গল্পটি আমরা নিয়েছি অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত কচিপাতা সাহিত্য সম্মানপ্রাপ্ত মেলনকলির রাত এই বই থেকে। গল্পে ডাইনি এবং দেবদেবীর উল্লেখ রয়েছে। ঝরাপাতা ইউটিউব চ্যানেল এগুলিকে সমর্থন করে না। আপনারা গল্প শোনার আনন্দেই এগুলিকে গ্রহণ করবেন। গল্পের প্রধান চরিত্রে সৌরভ, সামন্তক এবং সৌম। মানুষের এক একটা অভিজ্ঞতা এক একটা আতঙ্কের জন্ম দেয়। কোনো সময় সেটা হয় চরম মধুর, কখনো বা সেটা হয়ে ওঠে এক জীবন বাঁচানোর তাগিদ। আর মনের খিদা মেটাতে গিয়ে যখন ধরা পড়ে যায় মানুষ এক চরম ভয়াবহতার সামনে, তখন তার মাত্রা হয় সম্পূর্ণ অন্যরকম। আজ এমনই একটি গল্প শুনবো আমরা। কেন নিজের মনের খিদে মেটাতে গিয়ে ধরা পড়ে যাই আমরা বারবার এক চরম ভয়াবহতার ফাঁদে? শুনতে থাকুন কৌশিক সামন্তের কাহিনী মাসিন্দা। If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles. দিল্লি রোড ধরে হু হু করে ছুটে চলেছে আমাদের গাড়িটা। এই গানটার একটা স্বদেশি ভার্সন আছে, জানা আছে? গাড়ির সামনের সিট থেকে প্রশ্ন ভেসে এলো সৌরভের। সুরটা কানে এলেই মালুম পড়ে ইয়ার এমন শক্ত কি। না কোই হ্যাঁ না কোই থা জিন্দগি মে তোমারে সিবা, তুম দেনা সাথ মেরা ও হামনওয়া। দে আর একটা পেগ বানা দেখি। ভাই, এ তো সবে ট্রিপ শুরু হলো, এখনই সব শেষ করে ফেলবি নাকি? শেষ হলে হবে, আসানসোল থেকে আবার তুলবো। হিসেব করে খাবো বলে বাড়ি থেকে বেরিয়েছে নাকি শালা? না, সেটা না, তা বলে সকাল সকাল এত খাবি? সমন্তকে না হয় বিয়ে হয়ে সতী হয়ে গেছে, তুমি বাবা এত সাধুগিরি করছো কেন? নিজের ব্যাচেলার পার্টি ট্রিপ শেষবারের মতো এনজয় করে নে হতভাগা, আর তো সুযোগ পাবি না। ফোঁস করে উঠল সৌরভ। সমন্তক পাশ থেকে আমার হাতে চিমটি কেটে ইশারা করলো, আমিও ছেড়ে দিলাম। সৌরভের বেগ যখন একবার উঠে গেছে, ওকে আটকালেও আর শুনবে না, বেফালতু মুখ খারাপ করবে। কে জানে, শিল্পী মানুষগুলো বুঝি এরকমই অবুঝ হয়। ওই দেখুন, আমাদের পরিচয়টাই তো দিতে ভুলে গেছি। আমি সাম্য, ব্যাংকে কর্মরত। পাশে আছে সমন্তক, বিদ্যুৎ বিভাগে কর্মরত। আর সামনের সিটে আছে সৌরভ, সৌরভ নন্দী, বর্তমান সময়ের একজন প্রখ্যাত বেস্ট সেলার লেখক। উইকেন্ডে পুরুলিয়ার বরন্তির দিকে চলেছি আমরা। এরকম উইকেন্ড ট্যুর প্রায়ই করে থাকি আমরা। আসলে দৈনন্দিন চলার পথগুলো এতটাই একঘেয়ে আর ক্লান্তিকর যে মাঝে মধ্যে স্কুলের বন্ধুদের সাথে সেই সবুজ দিনগুলোয় ফিরে যাওয়াটা একান্ত বাধ্যতামূলক। এবার অবশ্য অন্য একটা কারণও আছে। আমার বিয়ে সামনেই। পরশু সকালে হঠাৎ এসে হাজির সৌরভ। আমি তখন সবে ব্যাংকের জন্য বাড়ি থেকে বেরোচ্ছি। আর সুযোগ হবে না, বেশি কথা বলবি না। এই উইকেন্ডে বরন্তি, তোর ব্যাচেলার পার্টি দেব, আমি সমন্তককে জানিয়ে দিয়েছি। মানে?
আরে আগের থেকে তো বলতে হয়। আমি এখন কিভাবে কি ম্যানেজ করব? ওসব আমি জানি না, আমরা যাচ্ছি ব্যাস। ও চিরকালই এরকম, বড্ড খামখেয়ালি, সেই স্কুল জীবন থেকেই। সেই ট্যুরেই বেরিয়ে পড়েছি আজ। দিল্লি রোড ধরে সোজা আসানসোল, সেখান থেকে পুরুলিয়ার দিকে বেঁকে মুরারি হয়ে বরন্তি, সেখানে 2 দিন টানা খানাপিনা। এই হচ্ছে প্ল্যান। ভাই, নতুন কিছু লিখছিস না? লিখছি তো। বল না ভাই, হেভি বোরিং লাগছে ভাই রাস্তাটা। বই বেরোবে, পয়সা দিয়ে কিনে পড়বি, ঠিক আছে? আরে, বেস্টসেলার হয়ে তো তোর চামড়া খুব মোটা হয়ে গেছে রে তোর। আসানসোল এলে ভালো করে কচুরি টচুরি খাওয়া, তারপর ভেবে দেখছি, বুঝলি? খ্যাক খ্যাক করে হেসে ওঠে সৌরভ। আসানসোল ছেড়ে বেশ কিছু দূর এগিয়ে গেছে আমাদের গাড়িটা। কিরে ভাই, বল না এবার একটা জমিয়ে প্রেমের গল্প বের কর, দেখি তোর ব্রহ্মাস্ত্র। না, আজ প্রেম ট্রেম না, একটা অন্য ধরনের গল্প বলবো, আর সেটা এই বরন্তি নিয়েই। বেশ, বল বল। আমিও উৎসাহী হয়ে পড়ি। বরন্তিতে আমরা যে রিসর্টে থাকবো, সেটা একটা বিশাল লেকের ধারে। অ্যাকচুয়ালি এখানকার গোটা ট্যুরিজমটাই গড়ে উঠেছে ওই লেকটাকে কেন্দ্র করে। বিকেলে সূর্যাস্ত আর পূর্ণিমার রাতের চাঁদনি জ্যোৎস্না হ্রদের জলে পড়ে একদম ডিলা গ্র্যান্ডি ম্যাফিস্টোফিলিস মার্কা দৃশ্য তুলে ধরে। আর সেটা দেখার জন্যই লোকে দূর দূরান্ত থেকে গাঁটের কড়ি খরচ করে আসে এখানে। আর লেকের জলটাও অদ্ভুত স্বচ্ছ। বেশ, এ তো গেল আমাদের ডেস্টিনেশনের বর্ণনা। গল্প কই? দেখ, গল্প বলার মাঝে ফের ডিস্টার্ব করবি তো আর কিছুই বলবো না। তুই থাম না শালা, খালি ফোরন। তুই ভাই বলতো, ইগনোর হিম, আমি বললাম। আর একবার ফোন কাটবি তো গল্প বলা বন্ধ করে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাবো শালা। না ভাই, আর কেউ ডিস্টার্ব করবে না, তুই শুরু কর। হ্যাঁ, যেটা বলছিলাম, তো হয়েছে কি, আগে বরন্তি লেকের চারপাশটা ঘন জঙ্গল ছিল। এখন এই ট্যুরিজমের জন্য হোটেল টোটেল হয়ে কিঞ্চিত পরিষ্কার হয়েছে। আমি যে সময়ের কথা বলছি, তখন এসব কিছুই ছিল না। লেকের চারিদিকে তখন ঘন জঙ্গল। লেকের পশ্চিম দিক বরাবর জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা গেলে একটা ট্রাইবাল ভিলেজ পড়তো, টুলপা। ছবির মতো সাজানো গোছানো ছোট্ট একটা গ্রাম, ট্রাইবাল ভিলেজ যেরকম হয় আর কি। তো গ্রামে সব কিছু ঠিকঠাক চলছিল। মেয়েরা ঘরদোর সামলাচ্ছিল, আর পুরুষরা শিকার, চাষ ইত্যাদি ইত্যাদি। একদিন গ্রামে হঠাৎ একটা অদ্ভুত সমস্যা শুরু হলো। সমস্যা? হুম, সমস্যা বলে সমস্যা। অনেক দিন ধরেই শুরু হয়েছিল গুঞ্জনটা, কিন্তু লজ্জার কারণে কেউ কাউকে বলতে পারেনি। কিন্তু আস্তে আস্তে এক কান দু কান হতে হতে সবাই দেখলো সমস্যাটা বেশ কমন। কিরকম সমস্যা ভাই? মহিলা গঠিত নাকি? হ্যাঁ, মহিলা ঘটিত তো বটেই, তবে কাইন্ড অফ এম্বারেসিং প্রতিটা মহিলার ক্ষেত্রেই। বুঝলি কি না? কি কেস? স্বামীদের সঙ্গে সঙ্গমকালে মহিলারা খেয়াল করেছেন ওদের স্বামীরা মাঝে মাঝেই নাকি অন্য কারো নামে চিৎকার দিচ্ছে। মানে এ তো ইন্ডাস্ট্রিক ফট কেস পুরো। ওয়েট ব্রাদার ওয়েট, আসল শখ তো এখনো বাকি। এই অন্য কারো নামটা ছিল একটা কমন নাম। বলিস কি? ইয়েস। লজ্জার বাধা কাটিয়ে নিজেদের মধ্যে পুরো ব্যাপারটা আলোচনা করতে গিয়ে মহিলারা দেখেছিল সবার স্বামী একই নাম নিচ্ছে, কি নাম? মাসিন্দা। সেটা আবার কি? মাসিন্দা ওই গ্রামেরই একটা মেয়ে, খুব ছোট বয়সে বিধবা হয়ে গিয়েছিল।
দেখতে নাকি অপরূপ সুন্দরী ছিল। ব্যাস আর কি। এই মহান ভারতবর্ষের গ্রাম বাংলায় বহু যুগ যুগ ধরে যা চলে এসেছে তাই হয়েছিল। গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। ডাইনি সন্দেহে পুরো গ্রামের মেয়ে ছেলে বুড়ো মিলে মাসিন্দাকে পুড়িয়ে মারবে বলে তাড়া করেছিল। সে বেচারি জঙ্গলের মধ্যে দিয়ে প্রাণের ভয়ে দৌড়তে দৌড়তে ওই লেকের মধ্যে এসে পড়ে। ব্যাস, আর ওঠেনি। তারপর? তারপরেই তো আসল ঘটনা শুরু। মাসিন্দা নিধনের পর সবাই যখন ভেবেছিল সব বোধহয় ঠিক হয়ে যাবে, তখনই শুরু হলো অদ্ভুত এক মৃত্যুলীলা। মাঝে মধ্যেই গ্রাম থেকে পুরুষ আচমকা গায়েব হয়ে যেত। ফুল ভ্যানিশ? রাতের বিছানা থেকে আচমকা উধাও হয়ে যেত। পরের দিন খোঁজ মিলত লেকের জলে ফুলে থাকা মৃতদেহের আকারে। কি সাংঘাতিক! গ্রামের ওঝারা বিধান দিল এসব মাসিন্দা দেবীর কাজ। মন্দির গড়ে পুজো দেওয়া হোক, তবে যদি শান্তি পেয়ে রেহাই দেয়। ডাইনি থেকে ডাইরেক্ট দেবী? ইয়েস ব্রাদার। অচেনা অজানার প্রতি ভয় আর নিজেদের কৃতকর্মের প্রতি অপরাধ বোধ থেকে মানুষ অনেক কিছুই করে থাকে। পুজো দেওয়াতে মাসিন্দা দেবীর রোষ কমলো? রোষ কমলো তো বটেই, শুধু তাই নয়, মাসিন্দা দেবী উল্টে বেশ পপুলার হয়ে উঠল গ্রামের ছেলেপুলের কাছে। কি রকম ভাই? গ্রামে রটে গেছিল মাসিন্দা দেবীকে তুষ্ট করতে পারলেই নাকি তিনি দর্শন দিচ্ছেন। শুধু তাই নয়, দর্শন দিচ্ছেন একদম পুজো নিবেদনকারীর আকাঙ্ক্ষিত প্রেয়সী রূপে। মানে? মানে আর কি, ছেলে পুলে হুলিয়ে মাসিন্দা দেবীর সাধনায় মেতে উঠেছিল কামের ফাঁদে পড়ে। তাহলে তো ভালোই হয়েছিল, দেবীকে তুষ্ট করতে পারলে কেল্লা পথে। অত সোজা নয় চাদু। এখানেই ছিল এই গল্পের ফাইনাল টুইস্টটা। কি সেটা? বাকিটা বরন্তি গিয়ে। আর কিচ্ছু আমি বলবো না এখন। গলা শুকিয়ে কাঠ, আর আমাকে বকাস না। আশ্চর্য ধরনের ছোট লোক তো তুই। দেখ কেমন লাগে। এবারে সমন্তকের কথায় অসভ্যের মতো খ্যাকখ্যাকিয়ে হেসে উঠল সৌরভ নিজে। আমাদের গাড়িটা তখন মুরাডি হয়ে বরন্তির দিকে টার্ন নিয়েছে। যতই বারণ করা হোক, এই উইকেন্ড ট্যুরে এসে সমন্তক বড্ড পেশামাল হয়ে পড়ে। সহ্যের অতিরিক্ত পান করে, খানিকটা বাথরুমে উল্টে এখন বেহুশ হয়ে নাক ডাকাচ্ছে। ওকে বিছানায় ভালো করে শুইয়ে দিয়ে বেরিয়ে এলাম। দেখলাম সৌরভ বারান্দায় বসে আছে। রিসর্টের বারান্দাটা দারুণ। ছোট টেবিল চেয়ার রাখা আছে। সামনেই অল্প গাছগাছালির সীমানা পেরিয়ে দিগন্ত বিস্তৃত বরন্তি লেক। পূর্ণিমার চাঁদের প্রতিফলন লেকের জলে অদ্ভুত একটা নৈসর্গিক দৃশ্যপট রচনা করেছে। না, সত্যি সৌরভের টেস্ট আছে বলতে হবে। বেড়ে একখানা জায়গা চয়েস করেছে বটে। আমি এগিয়ে যেতেই সৌরভ একটা পাত্র আমার দিকে এগিয়ে দিল। তোর কি কেসটা বলতো? আহ, কিসের কি কেস বলতো তুই আমাকে? হ্যাঁ, সবাই তো সেটেলড হয়ে গেল, তোর খবর কি? তুই হচ্ছিস সোনা, আমাকে আবার জবাই হতে ডাকছিস কেন বলতো? দেখ, তোকে আমি সেই ছোটবেলা থেকেই চিনি। তুই না চাইলেও তোর ভালো মন্দটা আমি দেখব। বেশ তো দেখ না, বেফালতু বেজর বেজর করে মৌতাতের 12টা বাজাচ্ছিস কেন? হ্যাঁ, তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? বাড়ি থেকে আলাদা থাকিস, অফিসে যাস না, দিন রাত মদে ডুবে থাকিস। প্রতিটা গল্পের একই বিয়োগান্তক সমাপ্তি। তোর হাজার হাজার ফ্যান না বুঝলেও আমি কিন্তু ঠিক বুঝতে পারি। কি তুই তুই কি বুঝতে পারিস? হ্যাঁ, তুই এখনও দেবলিনাকে ভুলতে পারিসনি। সেই স্মৃতি আঁকড়েই বেঁচে আছিস। দেখ, মিসহ্যাপ সবার জীবনেই ঘটে।
দুম করে একটা লাথি মেরে বারান্দা থেকে নিচে ফেলে দেবো শালা। আর সব উত্তর তখনই পেয়ে যাবে, বুঝলি? ভাই তুই ঠান্ডা মাথায় আমার কথাটা শোন, জীবনটাকে এভাবে নষ্ট করিস না, এগিয়ে নিয়ে যা প্লিজ। তুই তাহলে নষ্ট করছিস কেন, হ্যাঁ? আমি কি করলাম? নাটক করো শালা আমার সাথে। আজ বাদে কাল বিয়ে করতে চলেছ একজনকে, আর এখনো মোবাইল খুললেই ফেসবুক ইনস্টাগ্রামে সার্চ লিস্টে কার নাম আসে, খুলে দেখাবো? ওটা আলাদা ব্যাপার ভাই, কলেজের একতরফা প্রথম প্রেম, ও কি ভোলা যায়? মৃদু হেসে আমি পরিস্থিতি হালকা করতে চাইলাম। কোনোটাই আলাদা ব্যাপার নয় চাঁদু। আসলে কেউই আমরা ভুলতে পারি না, এক একজন এক একভাবে মনে রেখে দিই। তাই হবে হয়তো। তবে তোর তো সামনেই বিয়ে, কমপ্লিট দি এন্ড। তোকে একটা গিফট দেবো ভাবছি। কি গিফট? যদি তোর সর্বাণী আজ আসে তোর কাছে একটা শেষ চাঁদনি রাতের জন্য। নেশা হয়ে গেল নাকি? কি ভুলভাল বলছিস? মাসিন্দা, দেবী মাসিন্দা। চাঁদের আলো আধারিতে পেয়ালা হাতে সৌরভের ওই অট্টহাসি আমার বুকে অদ্ভুত একটা কাঁপুনি ধরালো। রুমের দরজাটা লাগিয়ে বিছানায় গিয়ে বসলাম। জানালা খোলা, হু হু করে লেকের হাওয়া আসছে, ফুল স্পিডে ফ্যান চলছে, তবুও দরদর করে ঘামছি আমি। বিগত 1 ঘন্টায় যে অদ্ভুতরে কাণ্ডগুলো ঘটাতে দেখলাম, সেগুলো একবার স্মৃতিচারণ করার চেষ্টা করলাম। নেশার ঘোরে ঝোঁকের মাথায় মানুষ কী না করে বসে, নিজেকে দিয়েই আজ প্রমাণ পেলাম। সৌরভের কথায় নেচে গিয়ে আজ যা একটা কাণ্ড করে বসেছি, লোকে শুনলে সোজা পাগলা গারদে পুড়ে দেবে। আমাকে নিয়ে এই মাঝরাতে সৌরভ বেরিয়ে পড়েছিল রিসর্ট ছেড়ে, অচেনা অজানা অন্ধকারের পথে। জঙ্গল ভেদ করে বুনো রাস্তা ধরে আমরা পৌঁছে গেছিলাম সেই জায়গায়, মাসিন্দা দেবীর মন্দিরে। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি অন্ধকার বনের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে এসে ঘাড়ের ওপর লাফিয়ে না পড়ে। লতা পাতায় পা জড়িয়ে মনে হচ্ছিল বিষধর সাপ, মুহূর্তের ভুল আর বোধহয় প্রাণটা গেল। সেই মুহূর্তে মুখ দিয়ে গালাগাল ছাড়া আর কিছুই বেরোচ্ছিল না। নেশা টেশা সব উড়ে গেছিল। কি কুক্ষণে যে শালা সৌরভের কথায় নেচে উঠেছিলাম, নিজের গালে চড় মারতে ইচ্ছে করছিল। তবে সব থেকে অদ্ভুত ব্যাপার ঘটাচ্ছিল কিন্তু সৌরভ। সে যেন এখানে বহুবার আগে এসেছে, হাতের তালুর মতন চেনা। এমনভাবে হন হন করে সেই দুর্গম বুনো পথে হেঁটে চলছিল, অনেকটা পথ যাওয়ার পর একটা বট গাছের তলায় পোড়া মাটির গুমটি মতো পড়ল। এইটা মন্দির, কিন্তু এর গায়ে যে গাছগাছালি গজিয়েছে, বহু বছর যে এদিকে কেউ পা মারায়নি বোঝাই যায়। তুই যে বললি ট্রাইবালদের মধ্যে বেশ পপুলার ছিল এই মন্দির। চুপ, একদম চুপ কর। ঠোঁটে আঙ্গুল দিয়ে আমাকে চুপ করতে ইশারা করে মন্দিরের সামনে বসতে বলেছিল সৌরভ। আমিও বসে পড়েছিলাম বিনা বাক্য ব্যয়ে। আমাকে বসিয়ে রেখে মন্দিরের পেছনে উধাও হয়ে গেছিল সৌরভ। ফিরে এসেছিল হাতে 4-5টা অদ্ভুত ধর্ষণ বুনো ফুল নিয়ে। আমি টর্চের আলোয় এক দৃষ্টিতে দেখে চলছিলাম তার সেই অদ্ভুত কাণ্ড কারখানা। মাসিন্দা দেবীর পুজোতে সৌরভ যে সিদ্ধহস্ত, এ কথা বুঝতে আমার আর বাকি রইল না। হাত ব্যাগ থেকে একটা পাথর বাটি বের করে তাতে ঢকঢক করে কিছু একটা তরল পদার্থ ঢালল। গন্ধের দাপটে বুঝতে পারলাম যে সেটা আমাদেরই আনা মদ। 2টো সিঁদুর মাখানো পাতিলেবু বের করে মন্দিরের চাতালে রাখলো। দে আমাকে টর্চটা দে, আর তুই এখানে এসে বস। কিছু দেখতে পাচ্ছিস? সৌরভের টর্চের আলো মন্দিরের ভেতর গিয়ে পড়েছে। বহু বছরের ধুলো ঝুল গাছপাতার আড়ালে মন্দিরের মাঝে একটা সিঁদুর লেপা পাথর দেখতে পেলাম। ওই পাথরটাই কি? হ্যাঁ, ওটাই মাসিন্দা। এবারে যেটা বলছি সেটা মন দিয়ে শোন। চোখ বন্ধ করে ফুল কনসেন্ট্রেশনে সর্বাণীর কথা ভাব।
ঠিক যেমনটা করে তুই তাকে কাছে পেতে চাস। মনে রাখিস, ভাবনায় ফাঁকি থাকলে কিন্তু এ পুজো কাজ করবে না। এর পরে পুজো সেরে আমরা যাব বরন্তী লেকে। সেখানে চাঁদের আলো যেখানে পড়েছে সেই জলে স্নান করতে হবে। তারপর বাড়ি ফিরে চুপটি করে শুয়ে পড়বি। মনে রাখিস, দুনিয়া উল্টে গেলেও তুই কিন্তু দরজা খুলে বেরোবি না। আমি বাধ্য ছাত্রের মতো মাথা নাড়ালাম। সত্যি বলতে ওই ঘন জঙ্গলের মাঝে আলো আধারিতে গমগমে গলায় দুর্বোধ্য ভাষায় মন্ত্র পড়ে চলা সৌরভকে যেন ঠিক মেলাতে পারছিলাম না আগের মতো। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছিল কে জানে। ঘুম ভাঙল একটা দমকা বাতাসে। জানালার পাল্লাটা খুলে গেছে, হু হু করে হাওয়া ঢুকছে। বন্ধ করে ফিরে এসে শুতে যাব, হঠাৎ একটা তীব্র গন্ধ আমার নাকে এলো। এই গন্ধ আমার অচেনা নয়, সেন্ট আর ঘামের গন্ধ মেশা একটা শরীরের গন্ধ এটা। ইঞ্জিনিয়ারিংয়ের 4 বছর ধরে এই গন্ধের আবেশে আবিষ্ট ছিলাম আমি। সামনের দিকে চোখ গেল, আর দেখতে পেলাম এক মুহূর্ত আগেও ফাঁকা পড়ে থাকা বিছানায় বসে আছে সর্বাণী। হ্যাঁ, আমার সর্বাণী। স্লিভলেস কালো টপ, জিন্স, চোখে মুখে দুষ্টু হাসি, ফর্সা চিবুকের বাম কোণায় ছোট্ট তিলটা, ঠিক কলেজের প্রথম দিনটা যেমন দেখেছিলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। এ কি সত্যি সর্বাণী, নাকি মাসিন্দা, নাকি অতিরিক্ত নেশার কারণে হ্যালুসিনেশন? সর্বাণী বিছানা থেকে উঠে একটু একটু করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আবার সেই নস্টালজিক প্রিয় গন্ধটা। হায় ঈশ্বর, আমি না চাইতেও নিজেকে সঁপে দিলাম সর্বাণীর হাতে। এই দিনটার জন্য কত বছর ধরে যে আমি অপেক্ষা করে আছি। আমার একটা হাত ধরে সর্বাণী টেনে নিয়ে চলল দরজার দিকে। এ যেন নিশির ডাক, অমোঘ মায়ার টান। আমি এড়াতে পারলাম না। দরজা খুলে একটা একটা করে সিঁড়ি দিয়ে নেমে যেতে থাকলাম আমরা। সাম্য! হঠাৎ একটা প্রচণ্ড চিৎকারে আমার সম্বিত ফিরল। দেখলাম সৌরভ দৌড়ে দৌড়ে আসছে। তোকে পই পই করে বলেছিলাম না শালা, কোনোভাবেই দরজা খুলে বেরোবি না। আমার হুঁশ ফিরে এলো। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিতে চাইলাম সর্বাণীর হাত থেকে, কিন্তু না, কি ভয়ঙ্কর শক্তভাবে সে ধরে রেখেছে আমার হাতটা। আমি দাঁতে দাঁত চেপে আরও জোর লাগাতে গিয়ে দেখি, হায় ঈশ্বর, সর্বাণী ভেবে এ কোন বিভীষিকার হাত আমি ধরে রেখেছিলাম। মানুষের শরীর অনেকদিন জলের তলায় চাপা পড়ে থাকলে যেমন হয়, ঠিক তেমনই একটা শ্যাওলা ধরা শরীর। কত নাম না জানা জলজ উদ্ভিদ আর পোকামাকড় তার গায়ে কিলবিল করছে। আর কি প্রচণ্ড ঘৃণা সেই বিভীষিকার চোখ দুটো জুড়ে। সৌরভ চিৎকার করতে করতে আমার দিকে দৌড়ে এলো। তার হাতে ধরা একটা আয়না গোছের কিছু। এইবার দেখলাম সেই বিভীষিকার হাতের আঙুল একটু আলগা হলো। সৌরভ হাতের আয়নাটার দিকে তাকাতে তাকাতে আমাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টি এনে অন্ধকারে একটু একটু করে মিলিয়ে গেল মাসিন্দা। আমার আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না। সৌরভ এসে জড়িয়ে না ধরলে আমি কাটা কলা গাছের মতো আছড়ে পড়তাম মাটিতে। চল, তোকে শুয়ে দিয়ে আসি সমন্তকের পাশে। আজ আর একা শুতে হবে না, আমি বাইরে বসে পাহারা দিচ্ছি। আমাকে নিয়ে ভয় পাস না। মাসিন্দা দেবীর গলি আমার কাছে নতুন নয়। তুই বসে থাকবি? সেদিনের সেই গল্পটার আসল টুইস্ট ছিল এটাই রে। আমি ইচ্ছে করেই বলিনি যাতে ভয় না পাস। ভক্তের পুজোয় সন্তুষ্ট হলে মাসিন্দা ভক্তকে দর্শন দিয়ে তুষ্ট করে বটে, কিন্তু বিনিময়ে পুজোর নৈবেদ্য হিসেবে ভক্তের প্রাণ কেড়ে নিত ছলনায়। খুব কমজনই পেরেছে মাসিন্দার ছলনা থেকে বেরিয়ে আসতে। আর তুই তাদের মধ্যে একজন, তাই তো? আর কথা নয়। তোর ওপর অনেক ধকল গেছে, শুয়ে পড়। কাল কথা হবে এ নিয়ে, কেমন? আমিও আর কথা বাড়ালাম না, শরীর দিচ্ছিল না। কিন্তু কাল ঠিক এর সব হিসেব তুলব সৌরভের কাছ থেকে।
মুখে সূর্যের আলোটা এসে পড়তেই ঘুমটা ভেঙে গেল। ধরফর করে উঠে বসলাম। উফ, মাথাটা অসম্ভব ভারী হয়ে আছে। না, আর এত মদ খাচ্ছি না, ঢের শিক্ষা হয়েছে। পাশে দেখলাম সমন্তক তখনও বেহুশে ঘুমোচ্ছে। ধীরে ধীরে রাতের সব ঘটনাগুলো একটু একটু করে মনে পড়তে লাগলো। চোখ মুখে ভালো করে জল দিয়ে বাথরুমের বড় আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, আগের রাতের ঘটনাগুলো সব স্বপ্ন নয় তো? কিন্তু তাহলে বুকের ওপরে সদ্য কাঁটা আঁচড়ের দাগগুলো কিসের? হালকা একটা জামা গলিয়ে নিলাম। সৌরভকে দরকার ইমিডিয়েটলি। সৌরভ, সৌরভ! চিৎকার করতে করতে আমি পাশের রুমে গিয়ে ঢুকলাম। কি আশ্চর্য, দরজা তো এমনি খোলা, আর সৌরভ নেই। কীরকম ইরেসপন্সিবল ছেলে ভাবো! এরকম একটা ট্যুরিস্ট প্লেসে ঘর খুলে রেখে কোথায় চলে গেছে? আমি ফোন লাগালাম। ফোনটা বাজছে, কিন্তু সেটা ঘরের মধ্যেই। ড্রেসিং টেবিলের উপরে পড়ে আছে সৌরভের ফোনটা। আমি গিয়ে ধরলাম ফোনটা। তার তলায় একটা কাগজের চিরকুট চাপা পড়ে আছে। ভাই সাম্য, ছোট থেকে আমার অনেক অন্যায় আবদার মেনেছিস। এই শেষ একটা অন্যায় মেনে নিস। কাল তুই ঘুমিয়ে পড়ার পর মাসিন্দা আবার এসেছিল জানিস? না, প্রতিবারের মতো দেবলীনার রূপে নয়, বরং তার নিজের আসল রূপে। এক স্বজন হারানো যন্ত্রণাক্লিষ্ট কিশোরীর। আসলে কাল প্রথমবার তার চোখ দুটো ভালো করে দেখেছিলাম। দেখলাম আমার মতোই উদ্দেশ্য খোঁজা একটা নিঃসঙ্গতা চোখ দুটো জুড়ে। তাই তোকে বারণ করলেও আমি নিজেই চললাম ভাই, মাসিন্দার সাথে। দুঃখ করিস না, জানবি আমার ফেরার জন্য কোনো কারণই আর অবশিষ্ট ছিল না। আই অ্যাম ফাইনালি ডান হিয়ার ব্রাদার। ভালো থাকিস। ইতি সৌরভ। কাগজের টুকরোটা হাতের মুঠোয় ধরে আমি পাগলের মতো দৌড় লাগালাম রিসর্টের মেন গেটের দিকে। আমার চোখে তখন লেকের জলে ফুলে থাকা একটা লাশের ছবি ভেসে উঠেছে। শুনলেন মাসিন্দা, রচনা কৌশিক সামন্ত, সৌরভ বিজয় সাহা, সাম্য সুখেন্দু দেবনাথ, সমন্তক দেবব্রত মজুমদার, গল্পের সূত্রধর তিথি চক্রবর্তী, সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা সাহাস ক্রিয়েশন, আবহ সঙ্গীত তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক, প্রচার অলঙ্করণ চারুলিপি। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প অথবা কবিতা নিয়ে হাজির হবে ঝরাপাতা ইউটিউব চ্যানেল। ততক্ষণ শুনতে থাকুন, গল্পে থাকুন ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ধন্যবাদ।